নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিহাইড্রেশন। আমরা প্রত্যেকেই এই টার্মটার সাথে পরিচিত। ডিহাইড্রেশন কথায় কথায় আমাদের শুনতে হয় যে ডিহাইড্রেশন হয়ে যাবে না তো, ডিহাইড্রেশন হয়ে গেল কি করব। তাই আজকে আমি আপনাদেরকে বলবো ডিহাইড্রেশন কি, কেন হয়, কি করে বুঝবো আপনার ডিহাইড্রেশন হয়েছে, বা ডিহাইড্রেশন থেকে কি করে আমরা রিলিফ পাবো। তাহলে শুরু করা যাক। ডিহাইড্রেশন কি? ডিহাইড্রেশন যদি কি এক কথায় বলতে হয় সেটা হলো পিওর ওয়াটার ডেফিসিয়েন্সি, মানে আপনার শরীরে জল কমে গেছে। তো শুধুমাত্র জল না, তার সাথে কিন্তু আমাদের যে ইলেকট্রোলাইটসগুলো আছে সেগুলো কমে গেলেও কিন্তু আমাদের ডিহাইড্রেশন হয়। এবার আমরা বলি তাহলে কতটা জল দিয়ে আমাদের শরীর তৈরি। ধরুন যারা নিওনেটস, সদ্য জন্ম হওয়া বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে 75% অফ বডি ওয়েট ইজ ওয়াটার কন্টেন্ট, মানে 75% তাদের শরীরের পুরো ওজনের 75% মধ্যে হলো ওয়াটার কন্টেন্ট, যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে কমে গিয়ে হয় 60% এবং বয়স্কদের ক্ষেত্রে সেটা কমে গিয়ে হয় 55%। এবার বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিফার করে। এবার বলি কেন হয়। কেন হয় আমরা সবাই জানি। ধরুন আপনার প্রচুর হেমারেজ হয়েছে, মানে কোনো কারণে প্রচুর ব্লিডিং হয়েছে, বা ধরুন আপনার প্রচণ্ড ঘাম হয়েছে, বা অনেক ক্ষেত্রে আপনার অ্যাকিউট রেনাল ফেলিওর হয়েছে, নট ক্রনিক। হঠাৎ করে রেনাল ফেলিওর হয়ে গেছে, তার সাথে প্রচুর পরিমাণে প্রস্রাব হচ্ছে, তাহলেও কিন্তু আপনার হতে পারে। বা ধরুন আপনার কোনো সার্জারি হয়েছে, বা আপনার যেটা সাধারণত আমরা সবাই বলে থাকি প্রচণ্ড বমি করেছে বা পেট খারাপ হয়ে গেছে, ডায়রিয়া বা ভমিটিং, এরপরে ডিহাইড্রেশনটা। বা তাছাড়াও ন্যাসোগ্যাস্ট্রিক, মানে যাদের সুগার পেশেন্টের সাথে যদি খুব ঘন ঘন প্রস্রাব হয়ে যায় তাহলেও কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। যাদের ফিস্চুলা আছে, বা যারা ধরুন কোনো ল্যাক্সেটিভ খেয়ে বারবার পায়খানা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে জ্বরের পর। বা ধরুন যাদের ডায়ালিসিস চলে, হিমোডায়ালিসিস বা পেরিটোনিয়াল ডায়ালিসিস, কোনো ক্ষেত্রে তাদের যদি এক্সেসিভ ওয়াটার রিমুভাল হয়ে যায় শরীর থেকে ডায়ালিসিসের মাধ্যমে, তাহলেও কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। বা আপনার কোনো কমা, বা আপনার কোনো সাইকিয়াট্রিক ইলনেস আছে, আপনি জল খাচ্ছেন না, বা ধরুন কোনো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা অ্যাকিউট পেরিটোনাইটিস হয়েছে অনেক ক্ষেত্রে, বা ধরুন ক্রুশিং ইনজুরি বা প্যানক্রিয়াটাইটিস অনেক ক্ষেত্রে হতে পারে। এবার বলছি কেন হয় এই ডিহাইড্রেশনটা, কেন হয়। ধরুন আমাদের শরীরে জলের ভাবটা কমার জন্য কি হয়, এই যে আমাদের ইন্ট্রাভাস্কুলার যে কম্পার্টমেন্টগুলো আছে সেখানে আমাদের ব্লাড ভলিউমটা কমে যেতে থাকে। এবার কি হয়, ব্লাড ভলিউমটা তো কমে গেল, এবার আমাদের এই ইন্টারস্টিশিয়াল মানে কম্পার্টমেন্টগুলো থেকে ফ্লুইডটাকে তুলে নেয়, নিয়ে গিয়ে কি হয় আমাদের হাইপার অসমোলারিটি হয়ে যায়। এবার কি হয়, মানে আমাদের দুটো জায়গা আছে, একটা ইন্ট্রাসেলুলার মানে সেলের মধ্যে, একটা এক্সট্রা সেলুলার। এবার কি হয়, যেটা মানে ইন্ট্রাসেলুলার ধরুন মানে ভেতর থেকে এবার এক্সট্রা সেলুলারে করে দিল। এবার কি হয়, তো সেলের মধ্যেকার জলটাকে সেলের বাইরে করে দিল। করার মধ্যে কি হয়, আমাদের সেলগুলোর মধ্যে ডিহাইড্রেশন হতে থাকে। ওভারঅল তো শরীরে হচ্ছে, এবার সেলগুলোর মধ্যেও জলের অভাব ঘটতে থাকে। এবার সেলগুলোর মধ্যে যখন ডিহাইড্রেশন হয় তখন আমাদের পটাশিয়াম সল্টসগুলোকেও কমে যেতে থাকে। আর পটাশিয়াম কমার জন্য আমাদের যে অ্যান্টিডাইউরেটিক হরমোন আছে সেটারও রিলিজ হতে থাকে, বা এটার জন্য হাইপোভলিমিয়া বা রেনাল এক্সক্রিশনটাও খুব বাড়তে থাকে। বাট যখন প্রথম কিন্তু সোডিয়াম লেভেলটা নর্মাল থাকে, যখন আমাদের এই শরীরের রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায় না, তখন কিন্তু এটাও স্টিমুলেট হয়ে যায়, বা সোডিয়ামটাও তখন ডিক্রিজ হতে থাকে। তো এইরকম এটার জন্য কিন্তু মোটামুটি আমাদের জল আর পটাশিয়াম কমে গেলে এই জিনিসটা হয়। এবার কি হয় বলুন তো, আমাদের কমপ্লিকেশন কি হয়, অনেক সময় কার্ডিয়াক আউটপুট কমে যায় বা হাইপোটেনশন হয়ে যায়। তো কি করে বুঝবো যেটা আমার ডিহাইড্রেশন হয়েছে এটা বোঝার জন্য দেখতে হবে কি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই জন্য আমাদের কি হয়, ট্যাকিকার্ডিয়া মানে পালস রেটটা খুব বেড়ে যায়, চোখগুলো খুব ঢুকে যায়, যাকে একদম সানকেন আই বল, বা ফ্লুইড ভলিউমটা কমে যাওয়ার জন্য। তার সাথে কি হয়, আমাদের প্রস্রাবটা হয় ডার্ক অ্যাম্বার কালারের মতো, একদম এই কালারের প্রস্রাবটা হয়। আর তার সাথে প্রোফাউন্ড উইকনেস, প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে যার ডিহাইড্রেশন। তো টেস্ট করলে দেখা যাবে হিমাটোক্রিট ভ্যালুগুলো বেড়ে গেছে, অসমোলারিটিটাও বেড়ে গেছে। ইউরিনে যদি স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করি তাহলে দেখবে সেটা বেড়ে প্রায় 1030-এরও ওপরে চলে গেছে সোডিয়াম। এবার ট্রিটমেন্ট কি করব, ট্রিটমেন্ট কিন্তু যদি আপনার খুব সিভিয়ার ডিহাইড্রেশন হয়, সিভিয়ার ডিহাইড্রেশন হলেই কিন্তু আমাদের আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট,
এটা কিন্তু খুব দরকার। আর যদি মানে আপনি বুঝতে পারছেন কি ডিহাইড্রেশন হচ্ছে, তাহলে কিন্তু খুব র্যাপিড করবেন না, তাহলে এটা এই ফ্লুইডগুলো ভেতরে জমা মানে ইন্টারসেলুলার স্পেসে গিয়ে মানে ভেনের মধ্যে গিয়ে আপনার কিন্তু ইডিমা করে যেতে পারে। তো যখন অল্প মানে আপনাদের ডিহাইড্রেশন হচ্ছে, আমরা কিন্তু হালকা ওয়ারেস বা ইলেকট্রোলাইটস যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মানে শুরুর দিকে, কিন্তু বেশি ডিহাইড্রেশন হয়ে গেলে, বেশি ফ্লুইড লস হয়ে গেলে কিন্তু তখন আর এগুলোতে কাজ হবে না। তাই আজকে ডিহাইড্রেশন নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করলাম, কি কেন হয়, কিসের জন্য হয় বা কী জন্য হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চান সেটাই অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নমস্কার।